অর্জুনদের বিশাল প্রাসাদোপম বাড়িটি আজ সকাল থেকেই এক অদ্ভুত কর্মচঞ্চলতায় মুখর। তবে এই ব্যস্ততা কোনো সাধারণ উৎসবের জন্য নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য উদ্ঘাটনের প্রস্তুতি। বাড়ির ড্রয়িং রুমটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেন কোনো রাজকীয় অনুষ্ঠান হতে চলেছে। কিন্তু এই সাজসজ্জার আড়ালে বাতাসে ভাসছে এক চাপা উত্তেজনা। আজ সেই দিন যেদিন প্রমাণ হবে কে আসল অনু, প্রিয়া নাকি মিষ্টি। ডিএনএ টেস্টের মাধ্যমেই নির্ধারিত হবে এই বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী এবং অর্জুনের আসল জীবনসঙ্গী। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ১৬৬তম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। বাড়ির প্রতিটি সদস্যের মনেই আজ মিশ্র অনুভূতি। একদিকে অর্জুনের দাদি, যিনি অন্ধের মতো বিশ্বাস করেন যে প্রিয়াই তার নাতনি অনু, আর অন্যদিকে যশোদা ও বাড়ির অন্যান্যরা, যারা মনে প্রাণে চান যেন সত্যটা সামনে আসে। সকালের স্নিগ্ধ আলোয় হলরুমের মাঝখানে দাঁড়িয়ে অর্জুনের দাদি খুব যত্ন করে কিছু গয়না আর শাড়ি বের করছিলেন, আর মুখে এক তৃপ্তির হাসি। তিনি প্রিয়াকে, যাকে তিনি অনু ভাবেন, সাজানোর জন্য নতুন সব উপহার সামগ্রী নিয়ে এসেছেন। দাদি মিষ্টি হেসে বললেন, ওরে, তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? আজ আমার অনুকে এমনভাবে সাজাবো যেন ওকে রাজরানীর মতো দেখায়। এই নে, এই নেকলেসটা ওকে পরিয়ে দে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হল মিষ্টি। মিষ্টির চোখ মুখে এক দৃঢ় প্রত্যয়। সে জানে সে কে এবং তার সত্যের উপর তার পূর্ণ বিশ্বাস আছে। মিষ্টিকে দেখেই যশোদা একটু বাঁকা হাসি দিয়ে বললেন, মিষ্টি, তুমিও বরং এই সব দামি ক্রিম পাউডার মেখে নাও। কে জানে, আজকের পর হয়তো আর কোনোদিন এসব দেখার বা ছোঁয়ার সুযোগ পাবে না। যদি প্রমাণ হয় তুমি নকল, তখন তো এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। যশোদার কথায় অর্জুনের দাদিও সায় দিলেন। তিনি অবজ্ঞার সুরে বললেন, ঠিকই তো, আমার নাতনি অনু ফিরে এসেছে। এখন আর কোনো বহুরূপর জায়গা নেই এই বাড়িতে। ডাক্তার তো আসবেই, আর তার কাজ সে করবে, কিন্তু তার আগে এই মেয়েটা একটু শখ মিটিয়ে নিক। মিষ্টি অপমান গায়ে মাখল না। সে বরং শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় উত্তর দিল, চাচি, আপনি একদম ঠিক বলেছেন। আমি সাজব, অবশ্যই সাজব, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি প্রমাণ হয় আমিই আসল, তাহলে আমাকে আমার প্রাপ্য সম্মানার অধিকারটুকু এই বাড়িতে দিতে হবে। প্রিয়া, যে এতক্ষণ একপাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল, সে এবার এগিয়ে এলো। তার পরনে দামি শাড়ি, চোখে মুখে আভিজাত্যের মেকি অহংকার। সে তাচ্ছিল্যের সরে বলল, হ্যাঁ হ্যাঁ, যে কেউ আসতে পারে। আমার নানির কাছে টাকার কোনো অভাব নেই, তিনি তো দয়ার সাগর। দাদি প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, সবকিছুই তো তোর জন্য দিদি ভাই। আমার যা কিছু আছে সব তোর, আর এই মেয়েটাকে যা দিচ্ছি সেটাকে আমি দান হিসেবেই গণ্য করি। আর গরিবকে দান করলে তো পূর্ণ হয়, তাই না? মিষ্টি এবার হাসল। সেই হাসিতে কোনো পরাজয়ের গ্লানি ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে দাদিমাকে বলল, দাদিমা, আপনি আমাকে যা দিচ্ছেন তা আমি আপনার আশীর্বাদ মনে করেই মাথা পেতে নিলাম। কারণ দান হোক বা আশীর্বাদ, বড়দের হাত থেকে যা আসে তা সবসময় পবিত্রই হয়। এরপর মিষ্টি এবং প্রীতি, যে মিষ্টির বোন এবং এই নাটকের আরেক চরিত্র, পাশাপাশি বসে পড়ল। পরিবেশটা আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে আগ্নেয়গিরির মতো ঘুরছে। কিছুক্ষণ পরের দৃশ্য, মিষ্টি তার দীর্ঘ ঘন চুলগুলো কেটে ছোট করে ফেলেছে। আধুনিক একটা লুক আনার চেষ্টা করেছে সে, হয়তো অর্জুনকে চমকে দেওয়ার জন্য বা নিজের ভিতরের পরিবর্তনটাকে বাইরে ফুটিয়ে তোলার জন্য। সে ধীর পায়ে অর্জুনের সামনে গিয়ে দাঁড়ালো। অর্জুন তখন সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন। তার মনে আজ হাজারো প্রশ্ন। ডিএনএ টেস্টের রিপোর্ট কি আসবে? কে সত্যি বলছে? তার মনের মানুষটিকে? মিষ্টি অর্জুনের সামনে গিয়ে একটু ঘুরে দাঁড়ালো। আশা ছিল অর্জুন তার নতুন হেয়ারস্টাইল দেখে কিছু বলবে, কিন্তু অর্জুন যেন তাকে দেখেও দেখছে না। তার দৃষ্টি মিষ্টির দিকে থাকলেও মন পড়ে আছে অন্য কোথাও। মিষ্টির অভিমান হল। সে অর্জুনের চোখের সামনে হাত নেড়ে বলল, অর্জুন, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? আজ আমাকে দেখে আপনার একটু অন্যরকম মনে হচ্ছে না? অর্জুন চমকে তাকালো, কিন্তু তার চোখে সেই মুগ্ধতা নেই যা মিষ্টি আশা করেছিল। সে আনমনে বলল, কি, না তো, সব তো ঠিকই আছে। মিষ্টির রাগ এবার বাঁধ মানল না। সে ক্ষোভের সঙ্গে বলল, আমি আমার এত সাধের লম্বা চুলগুলো কেটে ফেললাম, আর আপনি এটুকুই বলতে পারছেন না? আপনার চোখে কি আমি এতটাই অদৃশ্য হয়ে গেলাম? অর্জুন কিছু বলতে যাবে, এমন সময় দরজায় বেল বেজে উঠল। সবার দৃষ্টি দরজার দিকে। ডাক্তার এসেছেন, ডিএনএ টেস্টের ডাক্তার। মুহূর্তের মধ্যে মিষ্টির অভিমান আর অর্জুনের উদাসীনতা সবকিছু ছাপিয়ে এক পিন পতন নীরবতা নেমে এলো ঘরে।
এবার আসল পরীক্ষার পালা। ডাক্তার তার সহকারী ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রবেশ করলেন। তার পরনে সাদা এপ্রন, হাতে স্যাম্পল কালেকশন কিট। বাড়ির সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া এবং মিষ্টি দুইজনকেই পাশাপাশি সোফায় বসানো হলো। ডাক্তার সিরিঞ্জ বের করতেই প্রিয়ার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তবে এই ভয়টা আসল নয়, পুরোটাই তার সাজানো নাটকের অংশ। প্রিয়া জানে যদি সে রক্ত দেয় তাহলে তার ডিএনএ মিষ্টির ডিএনএর সাথে মিলবে না, কারণ সে তো আসল অণু নয়, সে প্রীতি নামের এক বহুরূপী। তাই তাকে রক্ত দেওয়া আটকাতেই হবে। প্রিয়া হঠাৎ কপালে হাত দিয়ে শরীরের দোলুনি দিল। তারপর আর্তনাদ করে অর্জুনের দাদিকে বলল, দাদিমা, আমার শরীরটা সকাল থেকেই খুব খারাপ লাগছে, মাথাটা কেমন ঘুরছে, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। দাদি আটকে উঠলেন। তিনি দৌড়ে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে আমার দিদিভাইয়ের? শরীর খারাপ লাগছে? প্রিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, হ্যাঁ দাদিমা, আমার শরীর এমনিতেই দুর্বল, তার উপর ডাক্তার যদি এখন শরীর থেকে অনেকটা রক্ত নিয়ে নেয় তাহলে তো আমি মরেই যাব, আমার শরীর আরও খারাপ হয়ে যাবে, আমি রক্ত দিতে পারবো না দাদিমা, আমি পারবো না। দাদি ডাক্তারের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, ডাক্তারবাবু, দেখছেন না আমার নাতনি অসুস্থ, অন্য কোনো উপায় নেই, রক্ত না নিয়ে কি টেস্ট করা যায় না? ডাক্তার একটু ইতস্তত করলেন। ঠিক সেই সময় অর্জুন এগিয়ে এলো। অর্জুনের চোখে এক অদ্ভুত দীপ্তি। সে প্রিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, প্রিয়া, তুমি চিন্তা করো না, আধুনিক বিজ্ঞানে অনেক উন্নতি হয়েছে, ডিএনএ টেস্ট করার জন্য শুধু রক্তই একমাত্র মাধ্যম নয়। প্রিয়া মনে মনে চমকে উঠল, কিন্তু বাইরে অসহায় ভাব বজায় রাখল। অর্জুন ডাক্তারকে দেখে বলল, ডাক্তার, আমরা কি চুলের নমুনা বা হেয়ার ফলিক দিয়ে ডিএনএ টেস্ট করতে পারি না? ডাক্তার মাথা নেড়ে সায় দিলেন, হ্যাঁ অবশ্যই, চুলের গোড়া বা ফলিকল থেকে খুব সহজেই এবং নির্ভুলভাবে ডিএনএ টেস্ট করা সম্ভব, এতে রোগীর কোনো কষ্টই হবে না। অর্জুন প্রিয়াকে দেখে বলল, শুনলে তো প্রিয়া, তোমাকে রক্ত দিতে হবে না, শুধু কয়েকটা চুল দিলেই হবে। এই কথা শোনা মাত্রই প্রিয়ার চোখের জল মুহূর্তেই উধাও হয়ে গেল। তার ঠোঁটের কোণে এক চিলটে শয়তানি হাসি ফুটে উঠল, যা কেউ লক্ষ্য করল না। সে মনে মনে বলল, অর্জুন, তুমি হয়তো ভাবছো তুমি আমাকে সাহায্য করলে, কিন্তু তুমি জানো না আমি তো এটাই চেয়েছিলাম, রক্ত দিলে আমি ধরা পড়ে যেতাম, কিন্তু চুলে তো আমার রাজত্ব। এখানে গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়। পাঠক হিসেবে আমাদের জানতে হবে প্রিয়া কেন চুল দিয়ে টেস্ট করার কথায় এত খুশি হলো। এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। কিছুক্ষণ আগের ঘটনা, মিষ্টি যখন পার্লার থেকে বা নিজের ঘরে বসে চুল কাটছিল তখন প্রিয়া আড়াল থেকে সব লক্ষ্য করছিল। মিষ্টির কেটে ফেলা এক গুচ্ছ চুল মেঝেতে পড়েছিল। মিষ্টি চলে যাওয়ার পর প্রিয়া বিড়ালের মতো নিঃশব্দে সেখানে প্রবেশ করে। সে মেঝে থেকে মিষ্টির কেটে ফেলা আসল চুলের গুচ্ছ কুড়িয়ে নেয়। প্রিয়া সেই চুলগুলো নিজের হাতে নিয়ে পৈশাচিক আনন্দ অনুভব করে। সে তার নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। তার নিজের চুলের একটি অংশের সাথে অত্যন্ত দক্ষ হাতে মিষ্টির সেই আসল চুলগুলো আঠা বা ক্লিপ দিয়ে এমনভাবে লাগিয়ে নেয় যে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রিয়া বলেছিল, মিষ্টি, তোর এই চুলই আজ আমার রক্ষা কবচ হবে। ডাক্তার যখন স্যাম্পল নেওয়ার জন্য আমার চুল কাটবে, আমি কায়দা করে এই নকল অংশটাই এগিয়ে দেব। ল্যাবে যখন টেস্ট হবে তখন ডিএনএ হবে তোর, কিন্তু নাম হবে আমার, প্রমাণ হয়ে যাবে যে আমিই আসল অণু। আর তারপর এই বিশাল সম্পত্তি, এই বাড়ি আর অর্জুন সব আমার, আর তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেব। এই হলো প্রিয়ার আত্মবিশ্বাসের কারণ। সে জানতো রক্ত বদলানো সম্ভব নয়, কিন্তু চুল বদলানো তার হাতের খেলা। বর্তমান সময়ে ফিরে আসি। ডাক্তার প্রিয়ার চুলের একটি অংশ কাটার জন্য কাঁচি হাতে এগিয়ে এলেন। প্রিয়া খুব সতর্কভাবে তার মাথার সেই অংশটা বাড়িয়ে দিল যেখানে সে মিষ্টির চুল লাগিয়ে রেখেছে। ডাক্তার কোনো সন্দেহ না করে সেই চুল কেটে স্যাম্পল ব্যাগে রাখলেন। এরপর মিষ্টির পালা। মিষ্টির চুলও নেওয়া হলো। স্যাম্পল নেওয়া শেষ হতেই প্রিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মনে হলো যুদ্ধ জয় হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। ডাক্তার চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ আবার বদলে গেল। মনে হলো যেন বড় কোনো বাধা কেটে গেছে। মিষ্টিও আজ খুব ফুরফুরে মেজাজে আছে। সে জানে সে সত্য, তাই তার কোনো ভয় নেই। সে হঠাৎ করেই বাড়ির মাঝখানে এসে ঘোষণা করল, আজ আমার খুব খুশি লাগছে, মনে হয় আজ সব সত্য সামনে আসবে, আর এই খুশিতে আমি নাচতে চাই। মিষ্টির উৎসাহে বাড়ির পরিবেশটা একটু হালকা হলো। সে কল্পনা, বাড়ির অন্য সদস্য এবং অর্জুনের বোনকে টেনে নিয়ে নাচতে শুরু করলো। এমনকি সে জোর করে দাদিমাকেও নাচে সামিল করলো। মিউজিক প্লেয়ারে গান বেজে উঠল। আনন্দের হিল্লোল বয়ে গেল সারা ঘরে। এদিকে যশোদা প্রিয়াকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন। তিনি দাঁতের দাঁত চিপে ফিসফিস করে বললেন, আজ হয়তো বেঁচে গেলি, কিন্তু রিপোর্টটা আসতে দে। যদি তুই নকল হস তাহলে মায়ের আগে আমি তোকে উচিত শিক্ষা দেব। এই বাড়ি থেকে তোকে এমন ভাবে বের করব যে তুই রাস্তা খুঁজে পাবি না। পাশ থেকে বাবলু আঙ্কেলও ফোড়ন কাটলেন, আর আমি তোকে চড় মেরে গাল লাল করে দেব।